প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি অনলাইন ভিডিও ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আমি রানী হালদার, প্রভাষক, আইসিটি বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মোংলা, বাগেরহাট। আমি গত ক্লাসে একাদশ শ্রেণীর যে ক্লাসটা নিয়েছিলাম তার আলোচ্য বিষয় ছিল বায়োমেট্রিক্স। আমাদের আজকে আলোচনা করার কথা ছিল ক্রায়োসার্জারি নিয়ে। আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো শুরুতে জানব ক্রায়োসার্জারি কাকে বলে। দেখো, গ্রিক শব্দ ক্রায়ো অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা কাজ। তো সংজ্ঞায় কি আছে তাহলে? ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করা হয়। তাহলে এটুকু থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি। এখানে কিভাবে চিকিৎসা করা হয়? অতি শীতল তাপমাত্রায় কি করা হয়? অসুস্থ টিস্যুগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। তাহলে ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় অসুস্থ টিস্যু বা অস্বাভাবিক টিস্যুগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। জানলাম আমরা সংজ্ঞা। এখন দেখো, এই চিকিৎসা পদ্ধতি পরিচালনার জন্য বা প্রয়োগ করার জন্য আমাদের এখানে কি কি লাগছে? এক্ষেত্রে শীতলকরণের জন্য তরল নাইট্রোজেন, কার্বন, ইথার, প্রোপেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন এবং হিটিং সোর্স হিসাবে হিলিয়াম ব্যবহার করা হয়। তাহলে এই চিকিৎসা পদ্ধতি যদি প্রয়োগ করতে হয় বা রোগীকে সুস্থ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লাগবে কি কি? তরল নাইট্রোজেন, কার্বন, ইথার, প্রোপেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন এবং হিটিং সোর্স হিসাবে হিলিয়াম লাগবে। অবশ্য কাদের লাগবে? চিকিৎসকদের। আমরা তো চিকিৎসা করতে পারবো না, আমরা শুধু জানছি। তো তাহলে এইগুলো সাহায্যে কি করা হয়ে থাকে? এই ক্রায়োসার্জারির চিকিৎসা করা হয়ে থাকে। এখন আমরা জানব যে এগুলো কিভাবে প্রয়োগ করা হয়, একজনের শরীরে কিভাবে প্রয়োগ করে চিকিৎসা করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা জানবো তাহলে ক্রায়োসার্জারির পদ্ধতি, কৌশল বা উপায়, অর্থাৎ কিভাবে ক্রায়োসার্জারি কোন পদ্ধতিতে করা হয় বা তার কৌশলটা কি বা তার উপায়টা কি সেটা জানবো আমরা এখন। ক্রায়োথেরাপি, যেটা ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিটাকে আমরা কি বলছি? ক্রায়োথেরাপি। তো ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে -120 সেলসিয়াস থেকে -165 সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হয়। তো এক্ষেত্রে একটু বলে রাখি, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা পরে জানবো। তবে এখানে একটা টিউমারের উপরে কিভাবে প্রয়োগ করা হয় এই চিকিৎসা পদ্ধতি সেটা এখন আমি তোমাদেরকে জানাচ্ছি। তাহলে টিউমার টিস্যুর তাপমাত্রা মাত্র 12 সেকেন্ডের মধ্যে কমিয়ে -120 সেন্টিগ্রেড থেকে -165 সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই সময় একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যাসের নিঃসরণ করানো হয়। তো তাপমাত্রা যখন নামানো হচ্ছে তখন তারপরে কি করা হচ্ছে? একটা সূচের সাহায্যে ওই টিউমারের টিস্যুর মধ্যে বা ভিতরে একটা খুব দ্রুত আর্গন গ্যাস নিঃসরণ করা হচ্ছে। তাপমাত্রার অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি একটি বড় পিণ্ডে পরিণত হয়। তাহলে কি হচ্ছে?
যখনই খুব দ্রুত আর্গন গ্যাস, এদিকে তাপমাত্রা কমায় কোথায় নেওয়া হলো, -112 থেকে -165 সেন্টিগ্রেডে। সাথে সাথে কি করা হচ্ছে, খুব দ্রুত সেখানে সূচের মাধ্যমে আর্গন গ্যাস নিঃসরণ করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, তাপমাত্রার অত্যধিক হ্রাসের ফলে কোষে পানি জমাটবদ্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে একটা বরফ পিণ্ডে পরিণত হচ্ছে। বরফ পিণ্ডের ভিতরে টিউমার টিস্যু আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। তাহলে যখন ওই বাইরে থেকে যখন বরফটা জমে যাচ্ছে তখন কি হচ্ছে, টিউমার টিস্যুটা ভিতরে আটকা পড়ে যাচ্ছে। তো টিউমার টিস্যু যখন বরফটা চারিদিক থেকে ওকে ঘিরে রাখছে তখন টিউমার টিস্যু কোথায়, বরফের ভিতরে। তো এই ভিতর থেকে অক্সিজেন এবং রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে -165 তাপমাত্রায় রক্ত এবং অক্সিজেন সরবরাহ বা পরিবহন করতে পারে না। তো সেজন্য কি হচ্ছে, ওখানে রক্ত বা অক্সিজেন কোনোটাই প্রবেশ করতে পারছে না। এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটি ক্ষয় সাধিত হয় আবার সূচের প্রান্ত দিয়ে। তাহলে ওইটুকু যেন কি হচ্ছে, টিউমার টিস্যু ক্ষতি সাধন হচ্ছে। অর্থাৎ যে টিস্যুগুলো, মূল উদ্দেশ্য হচ্ছে ওই যে অসুস্থ টিস্যু, টিউমারের যে টিস্যুটা ওটা হচ্ছে অসুস্থ, ওই অসুস্থ টিস্যুটাকে ধ্বংস করে দেওয়া বা ক্ষয় করে দেওয়া। তাহলে যখন এভাবে বরফ জমাট বেঁধে থাকছে তখন কি হচ্ছে, ওই আক্রান্ত টিস্যু ধ্বংস হয়ে যাচ্ছে। আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে উঠানো হয়। তাহলে এর পরবর্তীতে যখন টিস্যুটা ধ্বংস হয়ে যাচ্ছে তখন তো ওখানকার বরফটাকে আবার গলায় দিতে হবে, অর্থাৎ বরফটা ওখানে ওই অবস্থায় রাখা যাবে না, তাহলে ক্ষতি হবে। তার জন্য কি হচ্ছে, আবার সুচ দিয়ে হিলিয়াম গ্যাস সেখানে নিঃসরণ করা হচ্ছে। হিলিয়াম গ্যাস নিঃসরণের ফলে তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উঠানো হচ্ছে। তখন জমাটবদ্ধ টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। তাহলে যখনই বরফ গলে যাচ্ছে তখন আবার টিস্যুটির সেই যে আক্রান্ত টিস্যু সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো ক্রায়োসার্জারি চিকিৎসক টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি এবং বরফ খণ্ডের আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে যখন চিকিৎসক এই পদ্ধতিতে চিকিৎসা করবে তখন চিকিৎসক কি করতে পারবেন, টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ মূলত তো ঠান্ডা দিয়ে চিকিৎসা করা হচ্ছে। তো যখন আমাদের চিকিৎসা পদ্ধতি চলছে তখন তো অনেক তাপমাত্রা নেমে যাচ্ছে, অর্থাৎ -165 ডিগ্রি সেলসিয়াস। তো বরফটাকে কী করা হচ্ছে, তখন তাপমাত্রা নেমে যাচ্ছে, আবার অর্থাৎ বরফ জমে যাচ্ছে, আবার কী করা হচ্ছে, ওই বরফটাকে গলানোর জন্য আমরা কি করছি, হিলিয়াম গ্যাস নিঃসরণ করছি। তাহলে চিকিৎসক কী করতে পারছে, ওখানকার তাপ হ্রাস বৃদ্ধি করতে পারছে এবং বরফ খণ্ডের আকার নিয়ন্ত্রণ করতে পারেন। অর্থাৎ তাপ বৃদ্ধি যখন নিয়ন্ত্রণ হচ্ছে তখন বরফ খণ্ড প্রয়োজনে বড়, প্রয়োজনে ছোট করতে পারেন। এটা হচ্ছে আমাদের চিকিৎসা পদ্ধতি বা কৌশল বা উপায়। তাহলে এখন আমরা জানবো ক্রায়োসার্জারির ব্যবহার। একটু আগে আমি বলছিলাম যে ব্যবহারটা আমরা একটু পরে জানি। তো ক্রায়োসার্জারি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন কোন রোগের ক্ষেত্রে, যেহেতু এটা একটা চিকিৎসা পদ্ধতি, তাহলে চিকিৎসা পদ্ধতি যেহেতু নিশ্চয়ই কোনো রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। তাহলে ক্রায়োসার্জারি ব্যবহৃত হচ্ছে কোন কোন রোগের ক্ষেত্রে। দেখো, ত্বকের ছোট টিউমার, তিল, আঁশি, ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদিতে ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কি কি বললাম আমি, ত্বকের ছোট টিউমার, তিল, আঁশি, আর হচ্ছে ত্বকের ছোট ছোট ক্যান্সার ইত্যাদিতে ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও ক্রায়োসার্জারি অন্য রোগের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো কি, সেগুলো হচ্ছে
ক্রায়ো সার্জারির দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ, যেমন আগে যেগুলো বলছি সেগুলো আসলে ত্বকের বাইরে, যেমন ত্বকের যদি ছোট টিউমার হয়, তো তার তোমার চামড়াতে যদি টিউমার হয় তুমি নিশ্চয়ই দেখতে পাবে। তিল আমরা সবাই জানি, বড় বড় তিল হতে পারে, আসিল হতে পারে, ত্বকের ছোট ছোট ক্যান্সার হতে পারে, এগুলো সব বাইরে থেকে দেখা যায়। তো এগুলো যেমন সারা যায়, তেমনি ক্রায়ো সার্জারি দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগেরও চিকিৎসা করা হয়ে থাকে। যকৃৎ ক্যান্সার, বক্ষ ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ, পাইলস ইত্যাদিতেও ব্যবহার করা হয়ে থাকে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি। তাহলে জানলাম আমরা ক্রায়ো সার্জারির ব্যবহার বা প্রয়োগ। এবার আমরা জানব ক্রায়ো সার্জারিতে তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে হচ্ছে। অর্থাৎ এটা একটা চিকিৎসা পদ্ধতি, সেটা ঠিক আছে। একসময় চিকিৎসা পদ্ধতি ছিল, দেখো, একেবারে তথ্য প্রযুক্তির বাইরে। অর্থাৎ তখন কি ছিল, তখন চিকিৎসা করা হতো গ্রাম্য পদ্ধতিতে। তো গ্রাম্য পদ্ধতি কেমন, যেমন জ্বর হয়েছে, কোনো একটা গাছের পাতার রস, বা পেটের সমস্যা, তাহলে অমুক গাছের পাতার রস, এরকম বিভিন্নভাবে চিকিৎসা করা হতো। অর্থাৎ প্রযুক্তির ছোঁয়া কম ছিল। কিন্তু আস্তে আস্তে দেখো চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তো ক্রায়ো সার্জারির ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখছে, অর্থাৎ তথ্য প্রযুক্তির কতটা প্রয়োজন আছে বা কিভাবে ব্যবহার করছে চিকিৎসকরা তথ্য প্রযুক্তি, সেটা জানবো আমরা এখন। দেখো ক্রায়ো সার্জারি নিয়ে যারা গবেষণা করেন তারা তাদের মধ্যে মত বিনিময় ও গবেষণার ফলাফল বিনিময় করে থাকেন। তাহলে ক্রায়ো সার্জারির যারা চিকিৎসক আছেন, তো তারা কি করেন, গবেষণা করেন এটা নিয়ে যে কি করলে এই চিকিৎসা পদ্ধতিটাকে আরো বেশি ভালো করা যাবে। আবার এই যে গবেষণা করলেন, এই গবেষণাটা নিশ্চয়ই ওনার সমগোত্রীয় যারা, অর্থাৎ ওই চিকিৎসা পদ্ধতি নিয়ে অন্য সব চিকিৎসকরা যারা আছেন তাদের মধ্যে কি করেন, মত বিনিময় করেন এবং গবেষণার ফলাফলও বিনিময় করে থাকেন। তো এই কাজ করার জন্য প্রয়োজন হয় ইন্টারনেটের। তো ইন্টারনেট কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির আমাদের কি সর্বোচ্চ মাধ্যম হচ্ছে কি এখন ইন্টারনেট। এরপরে রোগীর বিভিন্ন তথ্য, ক্রায়ো সার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল ইত্যাদি সংরক্ষণ করার জন্য ডাটাবেস সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে রোগীর বিভিন্ন তথ্য, আবার কি ক্রায়ো সার্জারি সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল। আজকে একজন চিকিৎসক এটা নিয়ে গবেষণা করলেন, উনি গবেষণার ভালো ফলও পেলেন, তো সেটাকে তো সংরক্ষণ করে রাখতে হবে, কারণ পরবর্তীতে এটাকেই তো আপডেট করে আরও বেশি ভালো করা যেতে পারে, বা পরবর্তীতে এই ভালো ফলটাই কাজে লাগাতে হবে। তাহলে কি হলো, এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো সেই সংরক্ষণের কাজে এছাড়াও ক্রায়ো সার্জারি যখন হচ্ছে তখন নিশ্চয়ই রুগীকে কী করতে হচ্ছে, একটা হাসপাতালে অ্যাডমিট করতে হচ্ছে। তো একজন রুগী অ্যাডমিট করা মানেই হচ্ছে তার বিভিন্ন তথ্য সংরক্ষণ করা, রুগী কোথা থেকে আসছে বা তাকে কোথায় রাখা হচ্ছে, সে কতদিন থাকছে, বা এভাবে সর্বশেষ তার বিল পর্যন্ত হিসাব করা হয়। তো এই হিসাবের তথ্যগুলো সব কিছুই রাখা হয় বসে কম্পিউটারের মাধ্যমে ডাটাবেস সিস্টেমে। তাহলে এখানেও প্রয়োজন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ক্রায়ো সার্জারি প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রণ সিস্টেম ব্যবহৃত হয়। যে তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা আমরা একটু আগেও ক্রায়ো সার্জারি পদ্ধতির কৌশল বা প্রয়োগে বা উপায়ে জেনে আসলাম, যে কী করতে পারে, চিকিৎসক নিজের ইচ্ছায় তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করতে পারে। তো এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ প্রয়োজনে বাড়ানো আবার প্রয়োজনে কমানো, এই যে নিয়ন্ত্রণ করা, এটা মূলত হয়ে থাকে কম্পিউটারের সাহায্যে।
বর্তমানে পুরো ক্রায়ো সার্জারি প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রণ রোবটের সাহায্যেও সম্পন্ন করা যেতে পারে। তাহলে দেখো তথ্য প্রযুক্তি কোথায় কাজ করছে। যে কাজটা একজন চিকিৎসকের করার কথা, যে চিকিৎসা পদ্ধতি একজন চিকিৎসক পরিচালনা করবেন, সেটা চিকিৎসক বাদে একটা রোবটও সম্পূর্ণভাবে করতে পারবে। চিকিৎসক পারবেন না সেটা না, চিকিৎসক পারবেন, তবে ওই কাজটা চিকিৎসক ছাড়াও রোবট অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত যে রোবট, সেই রোবটের সাহায্যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব। তাহলে এখানেও কি তথ্য প্রযুক্তির ব্যবহার। ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ক্রায়ো সার্জারি সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ক্রায়ো সার্জারির যে সমস্ত ডাক্তাররা ক্রায়ো সার্জারি নিয়ে লেখাপড়া করছেন, তাদের বিভিন্ন সময় প্রশিক্ষণ দিতে হয়। তো এই প্রশিক্ষণ কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে ক্রায়ো সার্জারি সিমুলেটেড। তো আমরা তাহলে কি জানলাম যে ক্রায়ো সার্জারির যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অনেক অনেক বেশি। আমরা জানলাম সংজ্ঞা, ক্রায়ো সার্জারির সংজ্ঞা, জানলাম এর ব্যবহার, জানলাম পদ্ধতি অর্থাৎ প্রয়োগের পদ্ধতি, জানলাম আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার ক্রায়ো সার্জারির ক্ষেত্রে। তো এখানে আমাদের আর একটু জানার আছে, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারির কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা। তো প্রথমে জানবো আমরা সুবিধা। ক্রায়ো সার্জারির অনেক অনেক সুবিধা আছে। সেই সুবিধার মধ্যে প্রথমত যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরো সার্জারি চিকিৎসায় ক্রায়ো সার্জারি সাশ্রয়ী এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় কম লাগে। তাহলে অন্যান্য চিকিৎসা পদ্ধতি থেকে এর সুবিধা অনেক বেশি এই জায়গায়, সেটা হচ্ছে ক্যান্সার এবং নিউরো সার্জারিতে। এই দুটো ক্ষেত্রে ক্রায়ো সার্জারি অন্যান্য চিকিৎসা পদ্ধতির থেকে অনেক বেশি সুবিধাজনক। কারণ কি, এতে সময় কম লাগে এবং সাশ্রয়ী অর্থাৎ খরচ কম হয়। এরপরে আছে এই পদ্ধতিতে কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ব্যথা, রক্তপাত বা অপারেশনজনিত কাটা ছেঁড়ার কোনো জটিলতা নেই। তাহলে আমরা নর্মালি যদি সার্জারি বুঝি, সার্জারি মানেই আমরা জানি অস্ত্রোপচার। তো অস্ত্রোপচার করে কি করা হয়, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের করা হয়, চিকিৎসা করা হয় বা অপারেশন করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কেটে অপারেশনটা করা হয়ে থাকে। তো ক্রায়ো সার্জারিতে এই ঝামেলা নাই, অর্থাৎ ক্রায়ো সার্জারিতে কাটা ছেঁড়ার তেমন কোনো সম্ভাবনা নেই, যার জন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রোগীর কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না, অর্থাৎ এর জন্য যে একটা রুগীকে দেখো যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয় তার অন্তত 2 দিন আগে অ্যাডমিট করাতে হয় হাসপাতালে। অ্যাডমিট করায় তাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হয় যে না অমুক দিনে অপারেশন হবে। এই 2 দিন আগে নেওয়ার অর্থ হচ্ছে কি, তার মানসিক দিক থেকে প্রস্তুত করা। তো এই ক্রায়ো সার্জারি যেহেতু এখানে কাটা ছেঁড়ার কোনো প্রশ্নই নেই, ফলে এখান থেকে পূর্ব প্রস্তুতিরও কোনো প্রয়োজন নেই। তবে কি আছে, পূর্ব প্রস্তুতির প্রয়োজন নাও থাকলে রোগীকে কি করতে হয়, হাসপাতাল পর্যন্ত অবশ্যই তো যেতে হবে। আর একটা যেটা সুবিধা সেটা হচ্ছে কি, যে ক্রায়ো সার্জারিতে অপারেশনের পরে অর্থাৎ ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসার পরে রোগী ইচ্ছা করলে সেই দিনই বাড়ি ফিরে আসতে পারে, যেটা অন্য কোনো অপারেশনে সম্ভব না। তো জানলাম আমরা সুবিধা, কি কি জানলাম, যে সুবিধার মধ্যে আছে আমাদের ক্যান্সার বা নিউরো সার্জারিতে এটা বেশি ব্যবহৃত হচ্ছে। এছাড়াও
এর সাশ্রয়ী অর্থাৎ খরচ কম হয়, সময় কম লাগে, কাটা ছেঁড়া বা ব্যথা এগুলো রুগীকে সহ্য করতে হয় না। আরও কি জানলাম যে রুগীর কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না, ইচ্ছা করলে সে কি করতে পারে, হাসপাতালে নাও থেকে দিনের দিন বাড়ি ফিরে আসতে পারে। আছে আমাদের কিছু অসুবিধা। কি অসুবিধা আছে? আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয় ব্যর্থ হলে ক্যান্সার ব্যবহারে জীবাণু শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ টিউমারটা কোথায়? শরীরের ভিতরে। অর্থাৎ ওই নির্দিষ্ট জায়গাটা যদি শনাক্ত না করে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়, তাহলে শরীরের অন্যান্য অংশে ওই জীবাণুটা ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ ক্যান্সারের যে জীবাণু সেটা ছড়িয়ে পড়তে পারে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে লিভার ও ফুসফুসের স্বাভাবিক গঠন বিনষ্ট হতে পারে। অর্থাৎ এদের যদি প্রয়োগটা বেশি হয়ে যায় তাহলে কি হতে পারে? লিভার ও ফুসফুসের স্বাভাবিক গঠন বিনষ্ট হতে পারে। জানলাম আমরা সুবিধা এবং অসুবিধা। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রোবোটিক্স নিয়ে। তোমরা এই ক্লাসগুলো খুব ভালো করে শুনবে এবং এই আলোকে তোমরা বইটা নিশ্চয় পড়বে। পড়লে দেখবে খুব সহজে মুখস্থ হবে বা তোমার মেমোরিতে থেকে যাবে। তো আজকে এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রোবোটিক্স নিয়ে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও ধন্যবাদ।